আমাদের সবার পছন্দের সুপারহিরো সুপারম্যানের মুখে হয়তোবা সেই ডায়লগটা অনেকেই শুনেছেন, এ গ্রেট পাওয়ার্স কামস এ গ্রেট রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমাদের কাছে যখন কোনো পাওয়ার চলে আসে এবং একই সাথে আমাদের দায়িত্বটাও বেড়ে যায়, তবে কেমন হবে যখন একটি ইরেসপন্সিবল ছেলের হাতে কোনো সুপার পাওয়ার চলে আসে। সো এরকমই একটি কনসেপ্ট নিয়ে 2012 সালে একটি সিনেমা রিলিজ হয়েছিল এবং এই সিনেমাতে আমরা বেশ কিছু ডিজাস্টার দেখতে চলেছি। তো চলুন শুরু করার আগে, হে গাইস, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2012 সালে মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ক্রনিকেল সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। এই সিনেমার একটি মুখ্য চরিত্র হচ্ছে অ্যান্ড্রিউ, যে একটি ক্যামেরা কিনেছে যাতে তার আশেপাশের ছোটখাটো মুহূর্তকে সে রেকর্ড করতে পারে। তবে অ্যান্ড্রিউর লাইফস্টাইল একদমই সাধারণ 5টা ছেলেদের মতো না। অ্যান্ড্রিউর মা হচ্ছে একজন ক্যান্সারের পেশেন্ট এবং একই সাথে অ্যান্ড্রিউর বাবা যে অলওয়েজ ড্রাঙ্ক থাকে, অর্থাৎ সে নেশায় থাকে এবং সে অ্যান্ড্রিউর ওপরে খুবই অত্যাচার করে। অ্যান্ড্রিউ খুবই সাদাসিধে একজন ছেলে এবং যাকে নিয়ে তার কলেজের ছাত্ররাও ফান করত, অর্থাৎ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। অ্যান্ড্রিউ একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ম্যাট। অ্যাকচুয়ালি ম্যাট তার বন্ধু না, সে তার কাজিন। অ্যান্ড্রিউ তার ক্যামেরা দিয়ে তার চারপাশে সবকিছু রেকর্ড করে, যার কারণে এই সিনেমার অধিকাংশ সিন আমরা অ্যান্ড্রিউর পার্সপেক্টিভে দেখব। একই সাথে সে তার ক্যামেরাতে কি রেকর্ড করছে সেটাও আমরা দেখতে পাবো। সো তার এই রেকর্ড করার নেশার কারণে বহু মানুষের কাছ থেকে তাকে অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয়। তবে একদিন একটা ঘটনা ঘটে যায়। অ্যান্ড্রিউ তার কাজিন ম্যাটের সাথে একটি স্থানে গিয়েছে যেখানে পার্টি হচ্ছিল। অ্যান্ড্রিউ রেকর্ড করছিল সেখানে, যেটা দেখতে পেয়ে একটি ছেলে রেগে যায় এবং অ্যান্ড্রিউকে ধাক্কা দিয়ে সেই স্থান থেকে বের করে দেয়। অ্যান্ড্রিউ বাইরে বেরিয়ে কান্নাকাটি করছে এবং তখন অ্যান্ড্রিউর সাথে সাক্ষাৎ হয় এই গল্পের দ্বিতীয় মেইন চরিত্র, যার নাম হচ্ছে স্টিভ। অ্যাকচুয়ালি স্টিভ অ্যান্ড্রিউকে খুঁজছিল কারণ তারা একটি দারুণ জিনিস ডিসকভার করেছে যেটাকে অবশ্যই রেকর্ড করা প্রয়োজন। অবশ্যই অ্যান্ড্রিউর কাছে সবসময় থাকে ক্যামেরা, তাই তারা অ্যান্ড্রিউকে সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে অ্যান্ড্রিউর কাজিন ম্যাটও ছিল এবং তারা একটি খোলা মাঠের মধ্যে একটি বড় গর্ত ডিসকভার করতে পারে। অ্যান্ড সেই গর্ত থেকে একটি অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে, আর যেখানে অ্যান্ড্রিউ কিছুটা ভয় পেয়ে যায়। তবে স্টিভ ছিল খুবই সাহসী, সেই গর্তের মধ্যে আগে ঢুকে যায় এবং তার দেখা দেখি তারা প্রত্যেকেই সেই গর্তের মধ্যে প্রবেশ করে এবং তারা প্রত্যেকেই দেখতে পারে যে সেই গর্তের মধ্যে একটি বড় টানেল তৈরি হয়ে গিয়েছে, মানে এক টাইপের গুহা তৈরি হয়ে গিয়েছে এবং সেটার ভিতরে তারা এক টাইপের পাথর ডিসকভার করে যেটা জ্বলজ্বল করছিল। পাথরটা দেখে মনে হচ্ছিল সেটি একটি মিটিওর, যেটা দেখতে অনেকটাই ক্রিস্টালের মতো লাগছিল। তবে স্টিভ যখন সেটির সামনে যায় আমরা খেয়াল করি সেটির ভিতরে কেঁচোর মতো কিছু ক্রিচার রয়েছে এবং সাডেনলি সেই পাথরটা লাল হয়ে গিয়েছে। স্টিভের নাক থেকে ব্লিডিং হওয়া শুরু করে এবং তাদের প্রত্যেকের চেঁচানোর আওয়াজ আমরা শুনতে পাই এবং স্ক্রিনটা সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক হয়ে যায়। গল্পের শুরুতেই তো আমি বলেছিলাম যে এই সিনেমার অধিকাংশ সিন আমরা দেখতে পাবো অ্যান্ড্রিউ যে জিনিসগুলোকে রেকর্ড করছে। সেই গর্তের মধ্যে কি ঘটেছিল অ্যান্ড্রিউ সে সম্পূর্ণ জিনিসটাই রেকর্ড করেছিল। তবে সেখানে টেকনিক্যাল কিছু ইস্যু হওয়াতে তার ক্যামেরাটা সেখানেই বন্ধ হয়ে যায়। তবে তারপরের এই মুহূর্তে আমরা দেখতে পারি প্রত্যেকটি ছেলে, অর্থাৎ অ্যান্ড্রিউ, স্টিভ এবং ম্যাট, তারা প্রত্যেকেই ঠিক আছে এবং তারা নিজেদের মধ্যে কিছু অদ্ভুত জিনিস ডিসকভার করতে পারে। তারা একটি বলকে মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং তাদের মধ্যে অ্যান্ড্রিউ সেই কাজটি খুব ভালো মতো করতে পারছিল এবং আমরা দেখতে পাই অ্যান্ড্রিউ তার মাইন্ডের পাওয়ারের সাহায্যে লেগো নামের যে খেলনাগুলো হয় সেগুলোকে সুন্দরভাবে সে সাজিয়ে দেয়, যেটা সেখানে উপস্থিত স্টিভ এবং ম্যাট কিছুতেই পারছিল না। এই গল্পে অ্যান্ড্রিউকে বিশেষভাবে ফোকাস করা হয়েছে। গল্পের শুরুতেই আমি আপনাদের তার পরিবারের সম্পর্কে বলছিলাম এবং পরে আমরা জানতে পারি অ্যান্ড্রিউর বাবা, যার নাম হচ্ছে রিচার্ড, সে কিভাবে চাকরি হারিয়েছিল। সে ছিল একজন ফায়ার ফাইটার, তবে এক সময় তার অ্যাক্সিডেন্টের কারণে সে তার জবটা হারায়। তার মা একজন ক্যান্সারের পেশেন্ট, তবে অ্যান্ড্রিউর মা অ্যান্ড্রিউর বাবার মতো একদমই না। তার বাবা যেমন অ্যান্ড্রিউকে ঘৃণা করে, অন্যদিকে তার মা অ্যান্ড্রিউকে খুবই সাপোর্ট করত। এরপর তারা প্রত্যেকেই তাদের পাওয়ারগুলো আরো ভালো মতো এক্সপ্লোর করা শুরু করে এবং নিজেদের শক্তির সাহায্যে তারা নতুন ট্রিক করতে থাকে। তাদের শরীরের চামড়াটাও ইনস্ট্রাক্টেবল হয়ে গিয়েছিল এবং তারা তাদের পাওয়ার ইউজ করে লোকেদের সাথে প্র্যাঙ্ক করতে থাকে। একদিন তারা গাড়িতে করে কোথাও যাচ্ছিল এবং বাইরে বৃষ্টি হচ্ছিল এবং তাদের গাড়ির পিছনে আরেকটি গাড়ি প্রচন্ড হর্ন মারছিল, যেটা দেখতে পেয়ে অ্যান্ড্রিউ একটু রেগে যায় এবং সে তার পাওয়ারটি ইউজ করে সেই গাড়িটিকে সেই রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, যার কারণে সেই গাড়িটি একটি খাদে পড়ে যায়। তারা গাড়ি থামিয়ে সেই মানুষটিকে কোনোভাবে বাঁচিয়ে দেয় এবং তারা পুলিশকে ফোন করে। মানুষটি খুব খারাপভাবে ইনজিউর্ড হয় এবং যেটা দেখতে পেয়ে স্টিভ এবং ম্যাট তারা দুজনেই অ্যান্ড্রিউর উপরে রেগে যায় যে সে কেমন করে এই কাজটি করলো। লোকটি ভাগ্যের জোরে তো বেঁচে গেছে, তবে লোকটি তো মারাও যেতে পারতো।
সেখানে ম্যাট তাদের মধ্যে কিছু নিয়ম বানায় যে রাগের মুহূর্তে কেউ যেন তাদের পাওয়ারটা ইউজ না করে। তবে অ্যান্ড্রু সেগুলো শুনতে একদম ইন্টারেস্টেড না, যদিও সেখানে অ্যান্ড্রু তাদেরকে সরি বলে দেয় এবং তারা তাকে ক্ষমা করে দেয়। এবং পরের দিন ম্যাট অ্যান্ড্রুকে নিয়ে একটি কনস্ট্রাকশন সাইটে যায় এবং সেখানে আমরা দেখতে পাই স্টিভ আকাশে উড়ছে। স্টিভের দেখা দেখি সেখানে তারা দুজনেও অর্থাৎ অ্যান্ড্রু এবং ম্যাট তারাও ওড়ার প্র্যাকটিস করছে এবং তারা তিনজনই ডিসকভার করতে পারে যে তারা প্রত্যেকে আকাশে উঠতে পারে। তারপর তারা আকাশে অনেক উঁচুতে উঠতে থাকে এবং সেই কাজগুলো করতে থাকে যখন কোনো টিনেজার্স আচমকাই সুপার পাওয়ার পেয়ে যায়। তবে যখন তারা অনেক উঁচুতে উঠছিল একটি প্লেন তাদের গা ঘেঁষে বেরিয়ে যায় আর ভাগ্যের জোরে তারা তিনজন সেখানে বেঁচে গিয়েছিল। তারপর তারা ডিসাইড করতে থাকে যে তারা একটি স্থানে ট্রিট করতে যাবে অর্থাৎ ঘুরতে যাবে। তবে অ্যান্ড্রু জানায় যে সে তিব্বত খুবই পছন্দ করে কারণ সেই জায়গাটা ছিল খুবই শান্ত, অর্থাৎ যেখানে কোনো কেওয়াজ নেই, একটি শান্তপূর্ণ জায়গা। তবে অ্যান্ড্রু এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারি যে অ্যান্ড্রু সেই রকম স্থানগুলোকেই পছন্দ করে যেখানে কোনো মানুষ থাকবে না, নিঝুম থাকবে সবকিছু। যদিও তার এরকম থাকার একটাই কারণ এতদিন তার কোনো বন্ধু ছিল না। অন্যদিকে ম্যাট কিসি নামের আরেকটি মেয়ের সাথে চক্কর চালাচ্ছে এবং এই দুজনকে আমরা এই সিনেমায় বহুবার দেখি, যদিও এই সিনগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই এই ব্যাপারে আমি এক্সপ্লেন করছি না। সো একটি বিল্ডিং এর ছাদে স্টিভ এবং অ্যান্ড্রু বসে রয়েছে। তখন স্টিভ অ্যান্ড্রুকে জানায় যে কলেজে যে ট্যালেন্ট শোতে সে যেন পার্টিসিপেট করে। অ্যান্ড্রু জানায় যে সে খুবই লাজুক এবং চারপাশের মানুষ দেখলে সে নার্ভাস হয়ে পড়বে, একই সাথে তার নেই কোনো ট্যালেন্ট আর তাই সেই শোতে গিয়েই বা কি করবে। স্টিভ তাকে উপদেশ দেয় যে তার ট্যালেন্ট নেই তো কি হয়েছে, তার কাছে তো রয়েছে সুপার পাওয়ার। আর তাই অ্যান্ড্রু রাজি হয়ে যায় অ্যান্ড সে স্যুটবুট পরে রেডি হয়েছে, তার কলেজের সে ট্যালেন্ট শোতে যাবে। তার মা অ্যান্ড্রুকে দেখে খুবই খুশি কারণ সে নতুন স্যুটবুট পরে বাইরে ঘুরতে যাচ্ছে। যেমনটা একটু আগেই বলেছিলাম অ্যান্ড্রু বেশিরভাগ সময় একাই থাকতো, তাই রিসেন্টলি তার কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে যেটা দেখে তার মা খুবই খুশি। তবে অন্যদিকে তার মায়ের বিপরীতে তার বাবা অ্যান্ড্রুকে দুটো বাজে কথা শুনিয়ে দেয়। সো অ্যান্ড্রু এবং স্টিভ তারা দুজনেই সে ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করে এবং অ্যান্ড্রুর ম্যাজিক দেখে সেখানকার সবাই খুবই সারপ্রাইজড হয়ে যায়। যদিও আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্ড্রু সেখানে তার সুপার পাওয়ারটা ইউজ করেছিল। তারপর তারা পার্টিতে যায় যেখানে চারদিকে অ্যান্ড্রুর ফ্যান, যেখানে অ্যান্ড্রুর সাথে সাক্ষাৎ হয় একটি মেয়ের যার নাম হচ্ছে মনিকা। তাদের দুজনের মধ্যে একটু হালকা কেমিস্ট্রিও দেখতে পারি আমরা এবং তারা দুজনে একটি সেপারেট রুমে চলে যায়। তার বন্ধু স্টিভ সেটা দেখতে যায় যে তার বন্ধু কি করছে সেই মেয়েটার সাথে। তবে সেই মুহূর্তেই আমরা খেয়াল করি সেই মেয়েটি রেগে মেগে সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি অ্যান্ড্রু এতটাই ড্রাঙ্ক করেছিল যে সেই মেয়েটার উপরে সে বমি করে দিয়েছিল। মেয়েটি অ্যান্ড্রুকে খুব বাজে বাজে কথা বলছিল যার ফলে সেটি অ্যান্ড্রুর মনে লাগে এবং সে তার বন্ধু স্টিভকেও সেই রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর অ্যান্ড্রু বাড়ি চলে যায়। তারপর ধীরে ধীরে অ্যান্ড্রু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে নিষ্ঠুরতা আরো বেড়ে যাচ্ছে। ছোটখাটো পোকামাকড়গুলোকে সে খুব বাজেভাবে মারছিল সে তার পাওয়ারটা ইউজ করে। একই সাথে সেদিন অ্যান্ড্রুর পিতার রিচার্ড সে লক্ষ্য করে অ্যান্ড্রুর ক্যামেরাটা অন রয়েছে। যদিও প্রথমেই বলেছিলাম যে রিচার্ড তার ছেলেকে একদমই পছন্দ করতে পারে না এবং সে অ্যান্ড্রুকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে অ্যান্ড্রুর গায়েও হাত তুলে। তবে এবার অ্যান্ড্রু আর চুপ করে থাকেনি, তার কাছে এই মুহূর্তে পাওয়ার রয়েছে এবং সে তার বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। অ্যান্ড তারপর অ্যান্ড্রু আকাশের অনেক উঁচুতে গিয়ে কান্নাকাটি করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে স্টিভ চলে আসে। অ্যাকচুয়ালি স্টিভ তাকে সেই আকাশে খুঁজে পেয়ে গিয়েছিল কারণ তাদের তিনজনের মধ্যে কোনো না কোনো একটি কানেকশন তো রয়েছে। আসলে এক জায়গা থেকেই তো তারা সেই সুপার পাওয়ারগুলোকে পেয়েছিল, তাই তারা ইজিলি তাদের নিজেদেরকে ট্র্যাক করে নিতে পারছিল। অ্যান্ড্রু সেই আকাশের মধ্যে বসে কান্নাকাটি করছিল কারণ একটু আগেই তো তার বাবা তার সাথে বাজে বিহেভ করেছিল। অন্যদিকে তার মা অসুস্থ, তার মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ সেখানে নেই। অ্যান্ড্রু আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারাচ্ছে। স্টিভ তাকে তার সাথে চলে যেতে বলে, তবে অ্যান্ড্রু সেটা একদমই শোনে না। অ্যান্ড্রু এটাও জানায় যে স্টিভ তার বন্ধু না, কারণ অ্যান্ড্রুর কাছে পাওয়ার আসার আগে তাকে কেউ রেসপেক্ট করতো না, কেউ তাকে ভালোবাসতো না এবং সবাই তার মজা ঠাট্টা করতো। এখন যখন তার কাছে পাওয়ার রয়েছে তখন তার বন্ধু তৈরি হয়েছে। অর্থাৎ কথাটার মানে এই যে সাধারণ মানুষ হিসাবে অ্যান্ড্রুকে কেউই পছন্দ করতো না, তবে স্টিভ তাকে রিকোয়েস্ট করে তার সাথে আসার জন্য। স্টিভ অ্যান্ড্রুকে নিজের ভালো বন্ধু মনে করে, বাট অ্যান্ড্রু তখন রেগে যায় আর সেই মুহূর্তেই সেখানে একটি বিদ্যুৎ চমকায়। অ্যান্ড এরপরেই আমরা জানতে পারি যে স্টিভ সেখানে মারা গিয়েছিল কারণ তার উপরে বাজ পড়েছিল, মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা গিয়েছিল।
ম্যাট অ্যান্ড্রিউকে শিওর করে যে স্টিভ সেখানে কিভাবে মারা গেল। সেই ওয়েদার রিপোর্টে দেখেছে যে সেখানে লাইটিং স্ট্রাইক অর্থাৎ বিদ্যুৎ যেখানে চমকাচ্ছিল সেটা স্টিভের গায়ে পড়েনি। তাহলে স্টিভ মারা গেল কি করে? এই বিষয়টা অ্যান্ড্রিউ বুঝে উঠতে পারছে না যে স্টিভ সেখানে মারা গেল কি করে। তবে আমরা এই বিষয়টা গেস করতে পারি যে সেই মুহূর্তে অ্যান্ড্রিউ তার রাগের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল এবং তার পাওয়ারটা ইউজ করার ফলেই সেই স্থানের ওয়েদারটা ম্যানিপুলেট হয়ে গিয়েছিল, আর যার কারণেই সে মারা গিয়েছিল। পরের দিন স্কুলে আবার কিছু ছেলে পেলে অ্যান্ড্রিউর সাথে মজা ঠাট্টা শুরু করে, কারণ সেদিন একটি পার্টিতে মনিকা নামের একটি মেয়ের গায়ে সে বমি করে দিয়েছিল। আর এই ছেলেগুলোই ছিল তারা যারা গল্পের শুরু থেকেই অ্যান্ড্রিউকে জ্বালাতন করে আসছিল। তবে এবার আর অ্যান্ড্রিউ এই বিষয়টা একদমই মেনে নেয় না, যার ফলে সেই ছেলেটার কিছু দাঁত ভেঙে দেয়, যেটা অ্যান্ড্রিউ তার ক্যামেরায় রেকর্ড করে এবং সে জানায় যে সে কিভাবে ছেলেটার মুখ থেকে দাঁতগুলোকে ভেঙে বের করে নিয়ে এসেছিল। অ্যান্ড্রিউ পুরোপুরি অর্ধ পাগল হয়ে গিয়েছে। সে নিজেকে একটি অ্যাপেক্স প্রেডিক্টর মনে করা শুরু করেছে। আসলে অ্যাপেক্স প্রেডিক্টর তাদেরকেই বলা হয় যারা এই ইকোসিস্টেমের সব থেকে শক্তিশালী প্রাণী, যারা তাদের থেকে কম শক্তিশালী প্রাণীদের শিকার করে বেড়ায়। অ্যাকচুয়ালি অ্যান্ড্রিউ নিজেকে সেরকম কিছুটাই মনে করা শুরু করেছে। একই সাথে তার মাথা খারাপ হওয়ার পেছনে আরো কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে তার মায়ের সিচুয়েশন। যেমনটা বলছিলাম, তার মায়ের চিকিৎসা করার জন্য তার কাছে নেই টাকা। তারপর তার বাবার অত্যাচার। ম্যাট এসে অ্যান্ড্রিউকে সাবধানও করে, কারণ সে জানতে পেরে গেছে যে সেই স্কুলের মধ্যে একজনের দাঁত সে তুলে ফেলেছে। আর হয়তো আপনাদের মনেও আছে যে তারা চাইলেও তাদের রাগের মাথায় তাদের পাওয়ারটা ইউজ করতে পারবে না। তবে অ্যান্ড্রিউ সম্পূর্ণ আউট অফ মাইন্ড এবং ম্যাট তার গায়ে হাত তুলতেও যায়, তবে সেটা সে একদমই পারে না, কারণ অ্যান্ড্রিউ এখন যথেষ্ট পাওয়ারফুল হয়ে গিয়েছে। এরপর থেকেই ক্রাইমের রাস্তা বেছে নেয়, কারণ তার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ওষুধ, যেটা কেনার জন্য তার কাছে টাকা একদমই নেই। তারপরের এই মুহূর্তে আমরা দেখতে পাই অ্যান্ড্রিউ রাস্তার কিছু মানুষদের খুব বিশ্রীভাবে পেটাচ্ছে এবং তাদের মানিব্যাগ থেকে সেই টাকাগুলো নিয়ে নেয় এবং সে একটি স্টোর থেকে ডাকাতি করে কিছু টাকা চুরি করে নেয়। তবে সেই স্টোরের মালিক বন্দুক নিয়ে বেরিয়ে আসে, আর যখন সেই স্টোরের মালিক তার বন্দুকটা চালাতেই যাবে সেই মুহূর্তেই অ্যান্ড্রিউ তার পাওয়ারটি ইউজ করে এন্ড সেই গুলিটি ভুলবশত তার পার্শ্ববর্তী একটি গ্যাস ট্যাঙ্কে গিয়ে লাগে, যার কারণে সেখানে একটি বড় এক্সপ্লোশন হয় এন্ড অ্যান্ড্রিউ সেখানে খুব বিশ্রীভাবে ইনজিউর্ড হয়। তারপরের এই মুহূর্তে আমরা একটি হাসপাতালে অ্যান্ড্রিউকে দেখতে পারি, যাকে দেখতে চলে এসেছে তার বাবা, যে অ্যান্ড্রিউর বেডের পাশে বসে কানাকাটি করছে এবং সে জানায় যে গতকাল তার মা মারা গিয়েছে। এন্ড এবারও সে অ্যান্ড্রিউকে দোষারোপ করছে যে তার জন্যই তার মা মারা গিয়েছে। অ্যান্ড্রিউ সেখানে সেই বেডের মধ্যে শুয়ে রয়েছে এবং তার বাবা তাকে খুব বাজে বাজে কথা বলছে এবং তার বাবা চায় যে সে যেন বেড থেকে উঠে তার কাছে ক্ষমা চায় এবং সেই মুহূর্তেই অ্যান্ড্রিউর হার্ট রেট এবং তার পালস বেড়ে যেতে থাকে, যেটা অ্যান্ড্রিউ শুনতে পাচ্ছে এবং সেটারই জন্য সে উত্তেজিত হয়ে যাচ্ছে। এন্ড সেই মুহূর্তেই সে হসপিটালের রুমের মধ্যে একটি বৃহৎ আকারের এক্সপ্লোশন হয়। অন্যদিকে ম্যাট একটি পার্টিতে ছিল, সে টিভিতে এই সংবাদটি দেখতে পায় এবং সে বুঝে যায় এই সব কিছু অ্যান্ড্রিউ করেছে এবং সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা যখন সেই স্থানে গিয়ে পৌঁছায় তারা দেখতে পায় যে অ্যান্ড্রিউ তার বাবাকে উঁচু স্থান থেকে ফেলে দিচ্ছিল। তবে সময় মতো ম্যাট অ্যান্ড্রিউর বাবা অর্থাৎ রিচার্ডকে বাঁচিয়ে নেয়। যদিও এটা দেখতে পেয়ে অ্যান্ড্রিউ একদমই খুশি নয় যে ম্যাট তার বাবাকে কেন বাঁচালো। তাই ম্যাট যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার গাড়িতে করে যাচ্ছিল, অ্যান্ড্রিউ তাদের গাড়ির উপরে হামলা করে দেয় এবং খুব ভাগ্যের জোরে ম্যাট তার গার্লফ্রেন্ডকে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিল এবং সে অ্যান্ড্রিউকে বোঝানোর চেষ্টা করে যে এই টাইপের পাগলামোগুলো সে যেন বন্ধ করে। তবে অ্যান্ড্রিউর মাথায় তো ভূত চেপেছে, সে নিজেকে একটি অ্যাপেক্স প্রেডিক্টর মনে করা শুরু করেছে। সে ম্যাটের কথা একদমই শোনে না, সে ম্যাটের গায়ে একটি বাত ছুঁড়ে মারে। তারপর অ্যান্ড্রিউ সেখানে চরম ডিস্ট্রাকশন করা শুরু করে, কারণ সে বুঝে গিয়েছে যে তাকে থামানোর এখন আর কেউ নেই। অন্যদিকে ম্যাট তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে এবং তাদের দুজনের মধ্যে অনেকটাই ফাইট হয়। তারা একটি স্থানে ছিল যেখানে চারিদিকে তাদের পুলিশ ঘিরে ধরেছে এবং সুযোগ পেয়ে পুলিশেরা অ্যান্ড্রিউর গায়ে গুলি চালায়। তবে অ্যান্ড্রিউ তার পাওয়ারের সাহায্যে প্রত্যেকটা গুলিকে ব্লক করে দেয় সেখানে এবং প্রত্যেকটি গাড়িকে সে উড়িয়ে সরিয়ে দেয়। অ্যান্ড্রিউ এতটাই পাগল হয়ে গিয়েছে যে সে নিজের মস্তিষ্ক এবং তার পাওয়ারের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আর তাই ম্যাট তখন রিয়েলাইজ করে যে অ্যান্ড্রিউকে থামানোর একটাই রাস্তা খোলা রয়েছে, যে তাকে সেখানে মেরে ফেলতে হবে।
আর তাই ম্যাট তার পাওয়ারটা ইউজ করে অ্যান্ড্রুর পিছনে স্ট্যাচুতে থাকা একটি স্পেয়ার দিয়ে অ্যান্ড্রুকে সেখানেই মেরে ফেলে। ম্যাট সেখানে আনকনসিয়াস হয়ে পড়েছিল অ্যান্ড পুলিশেরা যখনই তাকে ঘিরে ফেলতে যায় সেই মুহূর্তেই ম্যাট সেখান থেকে উড়ে চলে যায়। তারপর অনেক দিন কেটে গিয়েছে, আমরা ম্যাটকে দেখতে পাই যে সে এখন তিব্বতে রয়েছে। অ্যাকচুয়ালি অ্যান্ড্রুর তিব্বতে যাওয়ার খুবই শখ ছিল, যেটা একটু আগেই আমি আপনাদের জানিয়েছিলাম। এটি একটি পিসফুল প্লেস, আর তাই ম্যাট তার স্বপ্নটিকে পূরণ করার জন্য সেই তিব্বতে ভিজিট করেছে। আফটার অল অ্যান্ড্রু ছিল তার কাজিন অর্থাৎ তার ভাই। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এবার আমি সিনেমার ছোটখাটো বিষয় নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, অ্যান্ড্রু সাডেনলি এরকম পাগলা হয়ে গেল কেন? প্রথমত, তার সবচেয়ে বড় সমস্যা ছিল একাকিত্ব। তার কোনো বন্ধু ছিল না। তারপর তার পরিবারের সিচুয়েশন, তার মা অসুস্থ, তার বাবা তাকে নানানভাবে বকাঝকা করে, যেটা সরাসরি তার উপরে একটি মেন্টাল ইফেক্ট ফেলেছে। এখানে অ্যান্ড্রু পাগল হয়ে যাওয়ার পেছনে তার সুপার পাওয়ারগুলোকে একদমই দোষ দেওয়া উচিত না। আর তাই বুঝতেই পারছেন যে একজন মেন্টালি এফেক্টেড ছেলের কাছে যদি একটি সুপার পাওয়ার চলে আসে তাহলে কি কি ভয়ানক জিনিস ঘটতে পারে। অ্যান্ড্রুর কাছে সেই গ্রেট পাওয়ারটি চলে এসেছিল, তবে সে তার রেসপন্সিবিলিটি ভুলে গিয়েছিল। তবে আপনাদের মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে যে সেই ছেলেগুলো যেখানে থেকে পাওয়ার পেয়েছে সেটি অ্যাকচুয়ালি কি? যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এটি একটি মিটিওর বা উল্কা, যেটির মধ্যে সম্ভবত কোনো এলিয়েনের এন্টিটি ছিল, কারণ আমরা দেখেছিলাম সেই পাথরটায় কেঁচোর মতো এক টাইপের প্রাণী রয়েছে। তবে পরে জানা যায় যে সেই পাথরটি মাটির নিচ থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে এবং সেখানে সেই গর্তটিও আর নেই, তার মধ্যে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। সো সেই পাথরটি এখন কোথায় গেল? অবশ্যই সেই পাথরটির মধ্যে যে পাওয়ারগুলো ছিল সেটি সেই ছেলেগুলোর মধ্যে চলে গিয়েছে, যার ফলে সেই পাথরটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল এবং তার যে পাওয়ারগুলো ছিল সেটি এই তিনটি ছেলে পেয়ে গিয়েছিল। অ্যান্ড এই ছিল গল্প। অ্যান্ড আই হোপ আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।